হাই ভিউয়ার্স, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা 2022 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর যে মডেল কোশ্চেন পেপার 1 রয়েছে তার সমাধান। তো দেখো, একের দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এখানে একের দাগের 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে A:B এবং C:D এর মিশ্র অনুপাতটি লেখো। এখানে আমাদের যখন মিশ্র অনুপাতের কথা বলা হবে তখন আমরা কি করব, যে পূর্ব পদের সাথে আমরা কি করব, পরের সংখ্যাটার পূর্ব পদ আর উত্তর পদের সাথে উত্তর পদ আমরা গুণ করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এর সাথে যদি আমরা সি গুণ করি তাহলে কি হবে, AC = এই যে বি, এটা হচ্ছে উত্তর পদ, এই উত্তর পদের সাথে এই রাশিটার উত্তর পদ আমরা গুণ করে দেবো, কি হবে বি আর ডি, তাহলে BD হয়ে গেল। এটাই হবে এর মিশ্র অনুপাত। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে দেখো 2 নাম্বারটা কি বলছে, x এর 10% এবং y এর 20% পরস্পর সমান হলে y:x সমান কত? তো আমাদের x এর 10% বলতে কি, x গুণ 10/100। ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো সমান সমান কি করব, y এর 20%, y গুণ 20/100। ঠিক আছে, এবার আমরা দেখো এই যে এই 100 আর এই 100 মনে মনে আমরা কেটে নিব, ধরে নাও কেটে গেল। তারপর আমরা কি করছি, এখানে বা দিয়ে লিখবো, বা দিয়ে আমরা লিখতে পারবো কি, উপরে 10x আর নিচে হচ্ছে এই পাশে হচ্ছে 20y। আমাদেরকে কি বলা হয়েছে, যে y:x। ঠিক আছে, x কিন্তু y নয়। হ্যাঁ, এবার যাই হোক, এখানে দেখো মনে মনে আমরা কেটে নিতে পারবো। 10 দিয়ে যদি আমরা কাটি, 10 অক্ষে 10, এটা 10 দুগুণে কত, 20। তাহলে কত হচ্ছে, বা দিয়ে আমরা লিখতে পারবো x সমান 2y। ঠিক আছে, x সমান কত হচ্ছে 2y। এবার লাইন এদিকে দেখো, পেজ নেই, এখানে আমি লিখছি যে x সমান যদি 2y লিখতে পারি, ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব, দেখো এই যে এক্সটা আছে, এই এক্সটা কি করব, এই y এর নিচে নিয়ে যাব। তাহলে এখানে 1 থাকবে, এক্সটাকে যদি আমি y এর পাশে নিয়ে যাই তাহলে এই পাশে কি থাকবে, 1 থাকবে। আর এই যে 2টা আছে, এই 2টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কত হবে 1/2। এখানে কি হচ্ছে y/x। ঠিক আছে, y/x। আর y/x মানে কি, y/x মানেই হচ্ছে তোমার হচ্ছে y:x। আর এখানে 1/2 মানে কি, 1:2। 1:2 সমান কত হচ্ছে y:x। এটাকে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে y:x সমান 1:2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে y:x এর মান কত বেরোলো, 1:2। এখানে দেখো এই যে x ছিল, এখানে এই এক্সটাকে আমি কি করলাম, এই পাশে নিয়ে গেলাম। আর এই দুটা কি ছিল, দুইটাকে আমরা ডান পাশে ছিল বাম পাশে নিয়ে গেলাম। এখানে এক্স যখন নিয়ে চলে আসলাম তখন কি, এক্সটা ওই ওয়াই এর নিচে গিয়ে বসলো, মানে গুণ থাকলে ভাগ আকারে বসে। ঠিক আছে, এখানে ভাগ আকারে বসলো। আর এই দুইটাও কিন্তু এই এখানে মনে মনে যে 1 ছিল, এক্স চলে যাওয়ার পর সেই দুটা কিন্তু 1 নিচে বসলো। এভাবে হিসাব করলে দেখতে পাবে y:x সমান কত আসবে, 1:2 আসবে। ঠিক আছে, এবার আমরা দেখবো একের দাগের 3 নম্বর অঙ্কটা কি বলছে। দেখো একের দাগের 3 নম্বর অঙ্ক বলছে, a থেকে -a বিয়োগ করলে বিয়োগফল কত হবে। দেখো a থেকে যদি আমরা -a বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে a লিখলাম, এটা থেকে আমরা বিয়োগ করব, কত বিয়োগ করব, -a বিয়োগ করব। দেখি কত হচ্ছে, দেখো এই মাইনাসে কি হচ্ছে, প্লাস। তাহলে প্লাস a আর a যোগ করলে কত হবে, 2a। তাহলে আমরা উত্তরটা লিখে দেবো, a থেকে -a বিয়োগ করলে যোগফল হবে 2a। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো একের দাগের 4 নম্বর অঙ্কটি কি বলছে, শূন্যস্থান পূরণ করো, এক সরল কোণ সমান ড্যাশ ডিগ্রি। তাহলে এক সরল কোণ সমান আমরা প্রত্যেকে জানি 180 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমরা দেখব 2 এর দাগে কি অঙ্ক বলছে। দেখো 2 এর দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। তো আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের জন্য করে দেব। এখানে 2 এর দাগের 1 নাম্বার কি বলা হয়েছে, যে 40 জন পরীক্ষার্থীর মধ্যে 40% ফেল করলে পাস ও ফেলের অনুপাত কত হবে। ঠিক আছে, আমাদেরকে কি বলা হয়েছে, 40% ফেল করেছে। তো 40% ফেল করা মানে কি, আমাদের সেটা আগে বের করতে হবে। যে দেখো 40 জন পরীক্ষার্থী, আমরা লিখে নেব যে মোট পরীক্ষার্থী সমান 40 জন। হ্যাঁ, ফেল করে 40%। ঠিক আছে, অতএব ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা, ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা, কিভাবে বের করব, ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা। দেখো আমাদেরকে মোট ছাত্র কত, 40 জন, এর 40%।
40 জনের 40%, তাহলে 40% বের করতে গেলে আমরা কি করব? 40% বের করার জন্য 40-এর সাথে আমরা গুণ করে দেব 40/100। এই যে পার্সেন্ট কথাটা আছে এর জন্য 40/100। 40% বলেছে তাই আমরা 40/100 লিখলাম। যদি 50% বলতো তাহলে 50/100 গুণ করে দিতাম। ঠিক আছে, তাহলে দেখি কাটাকাটি করলে কত হচ্ছে। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? 4×4 = 16 জন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা 16 জন। তাহলে আমরা কি লিখতে পারবো? যে তবে পাস করে কত? 16 জন যদি ফেল করে 40 জনের মধ্যে, তাহলে পাস করে কি? 40 - 16, তাহলে কত হচ্ছে দেখো? 24 জন। ঠিক আছে, এবার আমাদের কি বলা হয়েছিল? যে 40% ফেল করলে পাস ও ফেলের অনুপাত কত হবে? তাহলে এখানে আমরা প্রথম উত্তরটা পেয়ে যাব যে পাস ও অতএব দিয়ে লিখবো যে পাস ও ফেলের অনুপাত হবে আগে আমাদের পাসটা রাখতে হবে। তাহলে পাস হচ্ছে 24 জন, এর সাথে ইস্টু দিয়ে দেবো ফেল কত জন? 16 জন। এটাকে আমরা ইস্টু দিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে। দেখো 4 দিয়ে কাটা যাবে, এটাকে 4×6 = 24। ঠিক আছে, আর এটা 4 দিয়ে কাটলে কত হবে? 4×4 = 16। তাহলে এখানে লিখে দিলাম 4×6 = 24 আর হচ্ছে 4×4 = 16। দেখো আবার কাটা যাবে, 2 দিয়ে যদি আমরা কাটি এটাকে, তাহলে 3 × 2 = 6, 2 × 2 = 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3:2। এটা হচ্ছে পাস ও ফেলের অনুপাত। তারপর দেখো আরো একটা অঙ্কের সাথে জুড়ে দিয়েছে, যদি আরো 4 জন পরীক্ষার্থী পাস করতো তবে পাস ও ফেলের অনুপাত কত হতো। ঠিক আছে, তাহলে আরেকটা অঙ্ক আমাদের কিন্তু এখানে করতে হবে। তাহলে এখানে লিখবো যদি আরো 4 জন পাস করতো তবে পাশের সংখ্যা হতো কি হতো? পাশের সংখ্যা 24 জন পাস করেছিল, তাহলে 4 জন যদি আরো বেশি হতো, তাহলে 24-এর সাথে 4 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 28 জন। এবং ফেলের সংখ্যা কত হতো? দেখো 16 জন ফেল করেছিল। ঠিক আছে, তো এই 16 জন থেকে 4 বিয়োগ হয়ে যাবে। কেন? কারণ এই 4 জন তো পাস করে গেছে, তাহলে 16 থেকে আমরা 4কে বিয়োগ করে দেবো। কত হচ্ছে? 16 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 12 জন। ঠিক আছে, এবার আমাদের কি বলা হয়েছে? যে পাস ও ফেলের অনুপাত কত হতো। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যে অতএব পাস ও ফেলের অনুপাত হতো কত? পাস করেছে 28 আর ফেল করেছে 12, তাহলে 28:12। ঠিক আছে, এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো কত দিয়ে কাটা যাবে? 4 দিয়ে কাটা যাবে। এটাকে আমি 4 দিয়ে কাটি, 4×7 = 28 আর 4 দিয়ে 3×4 = 12। তাহলে কত হচ্ছে? 7:3। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম। একটা হচ্ছে 7:3 আর একটা হচ্ছে 3:2। তোমরা এটা অ্যান্সারটা লিখে দিবে এখান দিয়ে। আমি এখানে অ্যান্সারটা লিখে দেখালাম না, একদমই সহজ। তোমরা লিখবে অ্যান্সারটা। প্রথমে কি লিখবে? যে প্রথম অ্যান্সারে লিখবে যে পাস ও ফেলের অনুপাত হবে হচ্ছে 3:2, এবং যদি আরো 4 জন পরীক্ষার্থী পাস করতো তবে পাস ও ফেলের অনুপাত হতো 7:3। আশা করি বুঝতে পেরেছো, একদমই সহজ। এবারে আমরা দেখব যে 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে। 2-এর দাগে 2 নম্বর অঙ্কটি বলছে যে কোনো ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট চাঁদার পরিমাণ যদি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 2,53,125 টাকা হয়, ক্লাবের সদস্য সংখ্যা কত? একদম খুবই সহজ। তো আমরা প্রথমে লিখে নিচ্ছি যে ক্লাবের প্রত্যেক সদস্য মোট সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দেওয়ায়
মোট চাঁদা ওঠে কত টাকা চাঁদা উঠেছে? এই যে এখানে 2,53,125 টাকা। তাহলে এখানে দেখলাম 2,53,125 টাকা। লাইনটা ভালো করে বুঝে নেবে যে ক্লাবের যতজন সদস্য আছে, ঠিক আছে, ধরে নাও যে 5 জন সদস্য আছে, আমি তো বোঝানোর জন্য বলছি, ধরো 5 জন সদস্য আছে, তাহলে প্রত্যেকে কত টাকা করে দিবে? যতজন সদস্য আছে তার 5 গুণ, মানে 5 5 25, প্রত্যেকে 25 টাকা করে চাঁদা দিয়েছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এখানে আমরা কিন্তু সেই হিসাবটা লেখা আছে, ক্লাবের প্রত্যেক সদস্য মোট সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দেওয়ায় মোট চাঁদা ওঠে 2,53,125 টাকা। এবার আমি বের করব যে যদি কি দেব, যে যদি প্রত্যেক সদস্য মোট সদস্য সংখ্যার সমান চাঁদা দিত তবে চাঁদার পরিমাণ হতো সমান সমান, এই যে দেখো 2,53,125, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করে দেব। কেন বলতো? যে এর আগে যে হিসাবটা ছিল সেটা হচ্ছে প্রত্যেক সদস্য 5 গুণ করে চাঁদা দিয়েছে, যতজন সদস্য তার 5 গুণ করে। এবার যদি আমরা বলি যে যতজন সদস্য আছে, ধরো 5 জন সদস্য আছে, ঠিক আছে, শুধুমাত্র যতজন সদস্য আছে মোট সদস্যের পরিমাণ চাঁদা দেবে, তাহলে 5 টাকা করে দেবে। তা আমরা কি করব, এই যে এটা যে সংখ্যাটা আছে যে 5 গুণ করে দিয়েছিল, এটাকে আমরা কি করব, শুধুমাত্র সদস্য সংখ্যার পরিমাণ করে দেবো, মানে 1 গুণ করে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে আমরা এটা ভাগ করব, তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 5 দিয়ে ভাগ করে দেখবে যে 50/62 এটা হবে। হ্যাঁ, আমি আগে ভাগ করে নিয়েছিলাম, তো তোমরা ভাগ করে দেখবে রাফে যে এটা কত হবে, 50/62 এত টাকা কিন্তু চাঁদা উঠতো যদি প্রত্যেক সদস্য মোট সদস্য সংখ্যার পরিমাণ চাঁদা দিত, তবে চাঁদা উঠতো কত, 50,625 টাকা। ঠিক আছে, এবার আমাদের কি বলা হয়েছে, ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে এটার মানে কি, যে 50,625 টাকা, এটার মানে হচ্ছে যে যতজন সদস্য আছে ঠিক তত টাকা করে চাঁদা দিয়েছে, ঠিক আছে। আর আগেরটা ছিল যতজন সদস্য আছে, হ্যাঁ, মোট সদস্যের 5 গুণ করে চাঁদা দিয়েছিল। ধরো 5 জন যদি সদস্য থাকতো তাহলে প্রত্যেকে 25 টাকা করে চাঁদা দিয়েছিল। আর এটার মানে হচ্ছে 5 জন সদস্য থাকলে সবাই 5 টাকা করে চাঁদা দিয়েছে, 6 জন সদস্য থাকলে সবাই 6 টাকা করে চাঁদা দিয়েছে, ঠিক আছে। আর এটার মানে হচ্ছে তাই। এবার আমাদের কি বের করতে হবে, ক্লাবের সদস্য সংখ্যা কত। এবার ক্লাবের সদস্য সংখ্যা বের করার জন্য আমরা কি করবো বলতো, এটাকে বর্গমূল করে দেবো, তাহলেই কিন্তু ক্লাবের সদস্য সংখ্যা বেরিয়ে যাবে। যদি বলো কেন, ওই যে বললাম যে যদি 6 জন সদস্য থাকে তাহলে 6 টাকা করে চাঁদা দিই, তাহলে কি 6 গুণ 6 সমান 36, তাই কি না। তো 36-এর যদি আমি বর্গমূল করি তবেই তো আমার 6টা ফিরে আসবে। এখানেও নিশ্চয়ই এমন একটা সংখ্যাকে দুবার গুণ করা হয়েছে যার জন্য এই সংখ্যাটা এসেছে। তাহলে আমরা কোন সংখ্যা গুণ করা হয়েছে সেটা বের করার জন্য আমরা কি করব, এটাকে বর্গমূল করব, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। ধরো যদি 7 জন সদস্য থাকে তাহলে 7 টাকা করে চাঁদা দিয়েছে, তাহলে 7 7 49, এই 49কে যদি আমরা বর্গমূল করি তাহলে 7 পাবো, তার মানে কি 7 জন সদস্য, ঠিক আছে। সেরকম একই রকম ভাবে এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা বুঝতে পারবো যে মোট সদস্য সংখ্যা কত। তাহলে আমরা এখানে লিখবো, অতএব ক্লাবে সদস্য সংখ্যা সমান সমান কি হবে বলতো, এই যে √50,625, ঠিক আছে। 50,625 এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত আসবে, দেখতে পাবো 225। এই 225 গুণ করলে পরে কত হয়, 50,625। তাহলে √, থেকে দুটো সংখ্যার মধ্যে একটা বেরোবে, তাহলে আমরা লিখতে পারবো 225 জন, ঠিক আছে। তাহলে সদস্য সংখ্যা কত হবে, ক্লাবের সদস্য সংখ্যা 225 জন। এবার যারা এই যে 50,625 এটাকে বর্গমূল করতে পারো না, তাহলে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করে, তো নিচে করে দেখাচ্ছি। আর এটুকু লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে। এখান থেকে তোমরা উত্তর লিখে দিবে যে উত্তর ক্লাবের সদস্য সংখ্যা 225 জন। ওকে, এবার যারা জানো না যে এই 50,625 কিভাবে বর্গমূল করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে, তাদের জন্য শুধুমাত্র এবার আমি সেই বর্গমূলটা করে দেখাবো। দেখো কিভাবে হচ্ছে।
এখানে 50,625 লিখলাম। হ্যাঁ, এটা কিন্তু করার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য করে দিচ্ছি। এবার দেখো, আমরা প্রথমে জোড়া জোড়া তৈরি করবো পেছন থেকে। 25 আর এই 06 জোড়া করলাম, এই 5-এর কোনো জোড়া হলো না, তাহলে প্রথমে 2 দিয়ে দিব, 2 দুগুণে 4, বিয়োগ করলে কত হবে 1। এবার 2 এর ডবল এখানটাতে লিখবো 4, ঠিক আছে, 2 এর ডবল এখানটাতে 4 লিখলাম। তারপরে এই যে পিছনের দুটো সংখ্যা কেটে আনবো, এক জোড়া 06 কেটে আনলাম। এবার আমরা কত দিয়ে দিব, এখানে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে নিচেও 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এখানে যদি 42 লিখি তাহলে আমরা কি করতে হবে, এখানে যদি 42 লিখি নিচেও 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 2 লিখলাম, 4-এর পাশে, যে 4-এর পাশে 2 যদি লিখি তাহলে আমরা নিচেও 2 দিয়ে গুণ করতে হবে। তো দেখি কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 84। আর এখানে 4-এর পাশে যদি 3 লিখি নিচেও আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 3 9, 3 4 12, 129। 129টা 106 থেকে বড় হয়ে যাচ্ছে, তাই আমরা 2 দিয়ে দেবো। তো এখানে 2 লিখবো, আর এখানেও আমাদের কিন্তু 2 লিখে দিতে হবে, ঠিক আছে। তো 2 দিয়ে দিলে কত হচ্ছে 84 লিখলাম। এবার এটাকে বিয়োগ করব, এটা বিয়োগ করলে কত হচ্ছে 2 2 22, ঠিক আছে। 22 তাহলে ভাগ যাবে না, তো এর জন্য আমরা কি করব, এই ওপর থেকে কি করব, এই 25টাকে, এই জোড়াটাকে কেটে আনবো, এখানে 22-এর পাশে 25 লিখে দেবো। তারপরে এখানে আমরা কি করবো বলতো, এই যে 22 লিখেছি এর ডবল আবার এখানটাতে লিখবো। 22-এর ডবল কত, 22-এর ডবল নিঃসন্দেহে 44, ঠিক আছে। এবার আমরা এখানে 2 3 দিয়ে দেখবো, তো দেখতে 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 পাবো যে 44-এর সাথে যদি আমরা 5 লিখি তাহলে নিচেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। কত হচ্ছে দেখো, 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20, 20 2 22-এর 2 হাতে 2, 4 5 20 আর 2 22, তাহলে 5 দিয়ে দিলে দেখো মিলে যাচ্ছে 2225। তো এখানে আমরা 5 লিখে দেবো, এখানটা তো আমরা 5 লিখে দেবো, তাহলে কত হচ্ছে 2225, এটা মিলে গেল। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে 50,625-এর বর্গমূল হচ্ছে 225, ঠিক আছে। এইভাবে কিন্তু আমি বর্গমূলটা নির্ণয় করেছি। তো যারা বোঝো না তাদের জন্যই এটা আমি বুঝিয়ে দিলাম, তোমরা এটুকু লিখলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখবো 2-এর দাগের 3 নাম্বার অঙ্কটা কি বলছে। দেখো 2-এর দাগে 3 নাম্বার অঙ্কটি কি বলছে, স্কুলের বিদ্যালয়টি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগে, 11 জন শ্রমিকের ওই বিদ্যালয় রং করতে কতদিন সময় লাগবে। একদমই সহজ সহজ অঙ্ক। তো আমাদের এখানে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। আমরা প্রথমে লিখব যে সমস্যা মতে, বা প্রশ্ন মতে লিখতে পারো, যে সমস্যা মতে কি লিখতে পারি, সমস্যা মতে যে শ্রমিক সংখ্যা, এখানে লিখলাম শ্রমিক সংখ্যা, আর এপাশে লিখবো হচ্ছে দিন। যদি আমরা 22 জন শ্রমিককে কাজে নিযুক্ত করি তাহলে আমাদের সময় লাগছে হচ্ছে 10 দিন। আমরা যদি 11 জন শ্রমিককে নিযুক্ত করি তাহলে আমাদের কতদিন সময় লাগবে, এখানে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স ধরি, বা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলেও হবে। তো এবার আমরা সমস্যা মতে কি হচ্ছে দেখো, যে শ্রমিকের সঙ্গে যে দিনের সম্পর্কটা কি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে কি বলছে, শ্রমিকের সাথে লিখবো, শ্রমিকের সাথে দিনের সম্পর্ক, সম্পর্ক তৈরি করতে হবে। হ্যাঁ, সম্পর্ক, কি সম্পর্ক, 22 জন শ্রমিক যখন কাজ করবে তখন 10 দিন লাগবে। যখন আমি শ্রমিক কমিয়ে দিচ্ছি তখন কি আমাদের দিন সংখ্যাটা বেশি লাগবে। আমি যদি কাজের লোক কম লাগাই তাহলে আমাদের কাজটা করতে বেশি সময় লাগবে। তাহলে একদিকে শ্রমিক কমাচ্ছি আর একদিকে দিনটা কি বেড়ে যাচ্ছে, তাহলে কমছে আর বাড়ছে। এই কমছে বাড়ছে এরকম হলে কি হয়, ব্যস্ত অনুপাত। এখানে লিখে দিলাম ব্যস্ত অনুপাত, ঠিক আছে। এবার আমরা সমীকরণ গঠন করব। এখানে কি আছে, 10 আর এক্স, এটাকে আমরা যদি লিখি তাহলে কি লিখবো, 10:x, ঠিক আছে, সমান সমান দিয়ে, এটা যেহেতু ব্যস্ত অনুপাত হয়েছে তাই আমরা 11টাকে আগে লিখবো, 22টাকে পরে লিখবো। 11 আগে লিখলাম, 22টা পরে লিখলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে একটা অতএব দিয়ে রাখবে। হ্যাঁ, তারপরে বা দেখো 10/x সমান সমান এখানে 11/22। এবার এই কোনাচা গুণ হবে, কোনাচা যদি গুণ হয় তাহলে কোনাচা গুণ হলে কি হবে, 11 সাথে x গুণ হচ্ছে, 11 গুণ x সমান সমান এই 10-এর সাথে 22 গুণ হবে, 10-এর সাথে 22 গুণ হবে। তাহলে অতএব x সমান সমান এখান থেকে বেরিয়ে যাবে যে 10 গুণ 22 ভাগ এই যে 11টা নিচে এসে বসবে। এবার 11 দিয়ে আমরা 22কে যদি কাটি, 11 কে 11, 11 দুগুণে 22, তাহলে 10 দুগুণে কত হচ্ছে 20, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম যে 20 দিন কিন্তু সময় লাগবে। x সমান সমান আমরা কি ধরেছিলাম, দিন, তাহলে 20 দিন কিন্তু সময় লাগবে। এখান থেকে আমরা অ্যান্সার লিখে দেব যে 11 জন শ্রমিকের রং করতে কতদিন সময় লাগবে। উত্তর এখানে লিখবো যে 11 জন শ্রমিকের ওই বিদ্যালয় রং করতে বেশি না, 20 দিন সময় লাগবে।
আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব 3-এর দাগের 1 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 3-এর দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 3-এর দাগের 1 নম্বর বলা হয়েছে 2x + 3y - 4z এর সঙ্গে কত যোগ করলে যোগফল 3x - 5y + 7z হবে। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য যদি আমি বলি যে 7-এর সাথে কত যোগ করলে 9 হবে, ঠিক আছে, তোমরা সহজেই বলবে যে 2 যোগ করলে। তো 2 কি করে পেলে? এই 9 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে বুঝতে পারবো। সেরকম এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে বুঝতে পারবো যে কত যোগ করলে এটা হবে। ঠিক আছে, তো এটা থেকে আমরা বিয়োগ করবো। এখানে প্রথমে লিখবো 3x - 5y + 7z। এটা থেকে আমরা কি করবো বলতো? বিয়োগ করে দেবো এটাকে। তো বিয়োগ করছি 2x + 3y - 4z। ঠিক আছে, দেখো কত হচ্ছে 3x - 5y + 7z। এই যে মাইনাস, এই মাইনাসের সাথে যদি প্লাস, এর সামনে মনে মনে প্লাস আছে, প্লাসের সাথে যদি মাইনাস গুণ হয় তাহলে প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাস নিশ্চয়ই মাইনাস হয়, তাহলে 2x লিখলাম। এই যে মাইনাস প্লাসে কি হয়? মাইনাস হয় 3y। এই মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, তাহলে কি হবে? 4z। ঠিক আছে, এবার দেখো x এর সাথে x যোগ বিয়োগ করবো, y এর সাথে y যোগ বিয়োগ করবো, z এর সাথে z যোগ বিয়োগ করবো। তো এই 3x থেকে যদি আমরা 2x কে বিয়োগ করে দেই তাহলে কি হবে? শুধু একটা x থাকবে। আবার দেখো -5y, আর এখানে y কোথায় আছে? এই যে -3y। তাহলে -5y আর -3y কি হবে? -8y হবে। তাহলে এখানে লিখলাম -8y। এর সাথে দেখো এই যে 7z এবং হচ্ছে 4z, এটা যদি যোগ করে দেই তাহলে কত হবে? 7 × 4 = 11। তাহলে এখানে লিখতে পারবো 11z। ঠিক আছে, তাহলে কিন্তু উত্তর বেরিয়ে গেল যে আমাদের x - 8y + 11z এটা কিন্তু যোগ করতে হবে। তাহলে অ্যান্সার এখানে লিখে দেব যে উত্তর 2x + 3y - 4z এর সাথে এই যে এই সংখ্যাটা, তাহলে লিখবো x - 8y + 11z যোগ করলে যোগফল 3x - 5y + 7z হবে। ঠিক আছে, এবারে আমরা দেখব 3-এর দাগের 2 নম্বর অঙ্কটি কি বলছে। এবারে দেখো 3-এর দাগের 2 নম্বর অঙ্কটা কি বলছে। এখানে আমাদের abc × 1/ac + 1/bc - 1/ab = কত, এটা বের করতে হবে। হ্যাঁ, তো আমাদের মাথায় রাখতে হবে এই এবিসিটা আছে, এবিসিটা কিন্তু এর সাথেও গুণাকার আছে, এর সাথেও গুণাকার আছে, এর সাথেও গুণাকার আছে। তাহলে আমরা প্রত্যেকের সাথে গুণ করে দেবো আলাদা ভাবে। abc গুণ 1/ac, এই যে 1/ac এর সাথে গুণ করলাম। এবার প্লাস আছে, প্লাস দিলাম। আবার এই এবিসি এর সাথে গুণ করব, abc গুণ 1/bc। ঠিক আছে, আবার মাইনাস আছে, মাইনাস দিলাম। আবার এই এবিসির সাথে abc এই যে গুণ কত হবে? 1/ab। ঠিক আছে, এবার কাটাকাটি গুলো করবো। দেখো a আর c যদি কেটে দেয় তাহলে এখানে ac কেটে গেলে a আর c কেটে গেল, শুধুমাত্র b থাকলো। এখানে b আর c যদি কেটে দেয় তাহলে b আর c কেটে গেল। এখানে এই a আর b যদি কেটে দেয় তাহলে a b কেটে গেল। তাহলে কি থাকছে? এখানে শুধু b থাকছে। তাহলে এখানে আমরা b, এই প্লাস চিহ্ন দিলাম, b প্লাস। এখানে দেখো শুধু a থাকছে, a দিলাম। আর এখানে মাইনাস কি থাকবে? মাইনাস শুধু c থাকবে। তাহলে কিন্তু উত্তর বেরিয়ে গেল যে b + a - c। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। কি বলা হয়েছিল? যে সমান সমান কত। তাহলে আমরা উত্তর লিখে দেবো এত সমান সমান b + a - c। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখবো 3-এর দাগের 3 নম্বর অঙ্ক কি বলছে। দেখো 3-এর দাগের 3 নম্বর কি বলছে, সরল করো। তো এই সরলটা আমরা প্রথমে করব। দেখো এখানে তোমার হচ্ছে বেস কত আছে? 2। এখানে বেস কত আছে? 4। ঠিক আছে, আর এখানে বেস x আছে, এখানে x আছে। তো কোনো সমস্যা নেই, এখানে 2 আছে, এখানে 4 আছে। তো প্রথমে এই 4টাকে আমরা বেস 2 করব। তো কিভাবে 2 করবো সেটা দেখো। 2 এর পাওয়ার 19, x এর পাওয়ার 35 লিখে রাখলাম। এখানে বললাম যে 4টাকে কি বানাবো? 2 বানাবো। তো 2 এর স্কোয়ার করলেই তো 4 হয়, 2 দুগুণে 4, তাই না? 2 এর পাওয়ার 2 দিলাম। এই যে বাইরে যে 5 ছিল, এই 5টাকে রেখে দিলাম। গুণ x এর পাওয়ার 25 ছিল, 25 লিখে রাখলাম। ঠিক আছে, এবার দেখো কি করছি। এবার দেখো 2 এর পাওয়ার 19 লিখে রাখলাম, x এর পাওয়ার 35 আমরা লিখে রাখলাম। এখানে দেখো এই যে 2 আর এই যে 5 ব্র্যাকেটের বাইরে যদি থাকে এরকম, তাহলে সরাসরি গুণ করে দেবে। তাহলে 5 দুগুণ কত? 10। তাহলে এখানে 2 এর পাওয়ার হয়ে গেল 10 গুণ x এর পাওয়ার 25। ঠিক আছে, এবার দেখো কিভাবে করছি। এই যে এখানে x এর পাওয়ার 19, এখানে x এর পাওয়ার 35, আর এখানে 2 এর পাওয়ার 10, এখানে x এর পাওয়ার 25। এই লাইনটা না টুকলো হতো, আমি ভুল করে টুকে ফেললাম, তো এখানে বোঝানো যেত। তো যাই হোক, এবার আমরা কাটাকাটি করব। সরি, এটা 2 ছিল না, এটা 2 ছিল, x না 2।
ভুল করে লিখে দিয়েছিলাম এক্স, এখানে 2 ছিল। তো দেখো 2 এর পাওয়ার 19, এখানে 2 এর পাওয়ার 10। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি কি, 2 এর পাওয়ার 10 দিয়ে কাটবো। এটাকে আমরা 2 এর পাওয়ার 10 দিয়ে কাটলে 1 হবে। আর এটাকে যদি আমরা 2 এর পাওয়ার 10 দিয়ে কাটি বা ভাগ করি তাহলে কত হবে, 2 এর পাওয়ার 10 দিয়ে যদি আমরা 2 এর পাওয়ার 19 কে ভাগ করি তাহলে অবশ্যই মনে রাখবে 2 এর পাওয়ার 9 হবে। ঠিক আছে, কি করে 2 এর পাওয়ার 9 হবে, এটা হচ্ছে ব্যাপার। দেখো ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। আমি যেহেতু 2 এর পাওয়ার 10 দিয়ে ভাগ করলাম, তো 2 এর পাওয়ার 10 ছিল, 19 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 9। তা মাথায় রাখবো ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। আমরা এখানে 2 এর পাওয়ার 10 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, আর এটাকে 2 এর পাওয়ার 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 এর পাওয়ার 9, কারণ ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। একই রকম ভাবে আমরা এখানে x এর পাওয়ার 25 দিয়ে কাটবো, এটাকে কাটলে 1 হবে, আর এটাকে যদি আমরা x এর পাওয়ার 25 দিয়ে কাটি তাহলে কত হবে, পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। 35 থেকে 25 বাদ দিলে কত হবে, 10, তাহলে x এর পাওয়ার 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর কত হচ্ছে, উত্তর দেখতে পাচ্ছি যে 2 এর পাওয়ার 9 গুণ x এর পাওয়ার 10। আশা করি বুঝতে পারলে যে এই সরলটার মান নির্ণয় হলো 2 এর পাওয়ার 9 গুণ x এর পাওয়ার 10। ঠিক আছে, এবারে আমরা দেখব 4 দাগে অঙ্কগুলো কি বলছে। দেখো 4 দাগে কি বলছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগের প্রথম অঙ্কটি বলছে যে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। আর 2 নম্বর অঙ্কটি বলছে স্কেল ও কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। ঠিক আছে, আমি একটা চিত্রের মধ্যে এই দুটো সমাধান করে দেখাবো, তাতে কিন্তু ভিডিওর দূরত্বটা একটু কমবে আর তোমরা বুঝেও যাবে, অসুবিধা নেই। আমি প্রথমে কি করব, যে 1 নম্বরে বলা হয়েছে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকাতে হবে। তো 45 ডিগ্রি কোণ আঁকানোর জন্য আমাদের প্রথমে 90 ডিগ্রি আঁকাতে হবে, আর ওই 22.5 ডিগ্রি আঁকানোর জন্য আমাদেরকে প্রথমে 90 ডিগ্রি আঁকাতে হবে। তো দুটোর নিয়ম একই। তো প্রথমে আমরা 90 ডিগ্রি কোণ আঁকাবো। তো 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকাবো সেটা প্রথমে আমরা দেখব। প্রথমে স্কেল নিব, স্কেল নিয়ে যে কোনো মাপের একটা রেখাংশ নিয়ে নেবে। আমি এখানে যে কোনো মাপের একটা রেখাংশ নিয়ে নিলাম। ঠিক আছে, রেখাংশ নেওয়ার পরে আমাদের কাজ হবে কি, রেখাংশের এই সামনে বসিয়ে এই বিন্দুতে কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ তোমরা আঁকাবে। যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকাবে। তো আমি এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকিয়ে নিচ্ছি। দেখো কাঁটাটা ভালো করে বসাবে, বসানোর পর এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকাচ্ছি। এই যে এখানে একটা বৃত্তচাপ আঁকালাম। আঁকানোর পরে কম্পাসটাকে আর না নড়িয়েই, নাড়াচাড়া করবে না, তারপরে আবার কাঁটাটাকে এখানে বসাবে। এখানে বসিয়ে এখানে কাটবে, আবার এখানে বসিয়ে আবার এখানটাতে কাটবে। কাটা হলে তারপরে আবার উপরের দিকে একবার কাটবে, আবার এখান থেকে আবার এখানে যাতে মেশে এভাবে করে কাটবে। ঠিক আছে, কাটা হলো, দেখো ভালো করে মেশে নি, তার জন্য আমি আবার একটু দাগ দিয়ে দিচ্ছি। এবার মিশে গেল। এবার আমরা কি করব, স্কেল বসিয়ে আমরা এই দুটোকে মিশিয়ে দেব। এখানে এটার সাথে এটাকে মিশিয়ে দেবো ভালো করে। এবার মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে কোণটা তৈরি হলো এটা হচ্ছে 90 ডিগ্রি কিন্তু তৈরি হয়ে গেল। তো আমাদের 45 ডিগ্রি কোণ আঁকানোর জন্য 90 ডিগ্রি আঁকাতে হবে, আবার 22.5 ডিগ্রি কোণ আঁকানোর জন্য 90 ডিগ্রি কিন্তু আঁকাতে হবে। এবার এই 90 ডিগ্রিকে যদি আমরা হাফ করে দেই, তার মানে হচ্ছে 45 করে হাফ, 90 ডিগ্রি হাফ কত, 45। এবার এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তবেই কিন্তু 45 ডিগ্রি পেয়ে যাব। তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদের কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদেরকে এই মাপের যে কাটা কম্পাসটা রয়েছে, হ্যাঁ এটা এই মাপের রয়েছে। তো আমরা কি করব, যে মাপে ছিল সেই মাপেই করতে পারো। তো সেই মাপে নিয়ে আমরা এটার মাপ নিয়ে কি করব, এটার মাপ নিয়ে আমরা এখানে কাটাটা বসিয়ে, মানে কোনটাকে 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করার জন্য এখানে কাটবো। আবার কি করব, আবার আমরা এখানটাতে বসিয়ে এখানটাতে কেটে দেব। ঠিক আছে, এবার এটা যুক্ত করে দিলেই দেখতে পাবে যে কোণটা উৎপন্ন হলো, মানে সমদ্বিখণ্ডিত হলো। তাহলে কত হবে, 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি কিন্তু কোণ উৎপন্ন হয়ে গেল। এর সাথে আমরা মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো যদি তোমরা চাঁদা থাকে তোমাদের কাছে, তো তোমরা এটা মেপে দেখবে যে 45 ডিগ্রি হয়ে যাবে, একদম 45 ডিগ্রি হয়ে গেছে। তো আমরা এবার নাম দিয়ে দিতে পারি। এখানে ধরো নাম দিলে এ, এখানে নাম দিলে বি, এখানে নাম দিলে সি, আর এখানে নাম দিলে ধরো ডি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে প্রথম অঙ্কটা কিন্তু হয়ে গেল যে স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকাও। তখন আমরা কিন্তু লিখে দিতে পারি যে 45 ডিগ্রি কোণ এখানে কত আছে, 45 ডিগ্রি কোণ এখানে আমরা লিখে দেবো যে কোণ ডি বি সি সমান সমান
45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে গেল। এবার আমাদেরকে দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছিল যে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ আঁকাও। দেখো এই যে 45 ডিগ্রি কোণ আছে, এই কোণটাকে যদি আমরা আবার সমদ্বিখণ্ডিত করি তাহলে কিন্তু আবার 22.5 ডিগ্রি উৎপন্ন হবে। তাহলে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো এটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা কি করব, প্রথমে কি করব, এখান থেকে কম্পাসটা না নড়িয়েও করতে পারো। ঠিক আছে, এখান থেকে কি করব, না নড়িয়ে, বা তোমরা এই যে এর থেকে একটু ছোট নিতে পারো, যে এখান থেকে ছোটও নিতে পারো, এর থেকে একটু ছোট অর্ধেকের বেশি নিতে পারো, এখানকার থেকে অর্ধেকের বেশি নিতে পারো। তোমরা দরকার নেই, তোমরা কি করবে যে এই যে মাপটা রয়েছে এই মাপেরই আগের মতোই এই মাপটা নিয়ে কম্পাসটাকে এখানে বসাও, এখানে বসিয়ে কেটে দাও। কেটে দিলাম, আবার এখান থেকে বসিয়ে আবার কেটে দাও। ঠিক আছে, কাটা হলো। এবার আমরা স্কেলের সাহায্যে আবার এটাকে যোগ করে দেবো, তাহলে কিন্তু 22.5 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। যেহেতু আমরা 45 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলাম, তার জন্য এখানে কিন্তু 22.5 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার তোমরা কম্পাসে চাঁদার সাহায্যে মেপে দেখতে পারো যেটা কিন্তু 22.5 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। তো চাঁদাটা এখানে বসাচ্ছি, দেখা যাক 22.5 ডিগ্রি হলো কিনা। হ্যাঁ, একদম 22.5 ডিগ্রি কিন্তু কোণ উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকেও তোমরা একটা নাম দিয়ে দিবে, এখানে ই দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা লিখে দিব যে কমা ই বি সি সমান সমান হচ্ছে 22.5 ডিগ্রি। ঠিক আছে, কোণ, তাহলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো যখন 2 নাম্বার অঙ্কটা চাবে তখন আমরা এটাকে করতে হবে। যদি 1 নাম্বার মানে চাইতো, তাহলে শুধু যদি 1 নাম্বারটা তোমরা করতে চাও, 45 ডিগ্রি কোণ আঁকাতে চাও, তাহলে কিন্তু এই 45কে আবার সমদ্বিখণ্ডিত করার প্রয়োজন নেই। যদি আমাদেরকে 22.5 ডিগ্রি আঁকাতে হয় তাহলে আমাদেরকে গোটাটাই করতে হবে। আর যদি শুধু 45 ডিগ্রি বলে তাহলে পরে যেটুকু করলাম সেটা কিন্তু করার প্রয়োজন নেই। আশা করি প্রিয় ভিউয়ার্স তোমরা অঙ্কগুলো বুঝে গেছো, আর না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর নিয়মিত কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের প্রশ্ন বিচিত্রার প্রত্যেকটি স্কুল অর্থাৎ মডেল কোশ্চেন পেপারগুলো সমাধান করা হবে। তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।